আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন তোমাদের সাথে আছি। আশা করি সবাই ভালোই আছো। আজকে আমাদের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর অধ্যায় 9 নাম্বার, মানে 9 নাম্বার অধ্যায় রেওয়া মিল। তো এই রেওয়া মিল অধ্যায় এবং নগদান বই অধ্যায় আমার দেখা মতে হিসাব বিজ্ঞানের এই পর্যন্ত যতগুলি অঙ্ক বা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এর মধ্যে সবচাইতে মানে ইজি বা একটু সহজ। তো যদিও এগুলির আরও ভ্যারিয়েশন সামনের ক্লাসে থাকবে, তারপরেও মানে নবম দশম শ্রেণীর হিসাব করলে এই দুইটাতে মোটামুটি ছাত্ররা সবসময় ভালো একটা মার্ক পেয়ে থাকে। এবং তোমরাও চেষ্টা করবে এই দুইটা থেকে যখন এই দুই অধ্যায় থেকে যখন অঙ্ক থাকবে অবশ্যই ফুল মার্ক পাওয়ার চেষ্টা করবে সৃজনশীলগুলোতে। আর যদি সৃজনশীলের কারিকুলাম এবার না থাকে, অন্য কোনো কারিকুলাম থাকলেও ফুল মার্কস তোমরা পেয়ে যাবে যদি অঙ্কটি সঠিকভাবে করতে পারো। তো যাই হোক, এখানে রেওয়া মিলের অধ্যায়ের শুরুতেই আমরা একটা পাল্লার মতো বা দাড়ি পাল্লার মতো একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি। তো ডেবিট ক্রেডিট সবসময় সমান হবে, এইটাই সেই ব্যালেন্সের যে দাড়ি পাল্লাটা বুঝাইছে। সো মোট ডেবিট সাইডে রেওয়া মিলের মোট ডেবিট পাশে কি কি থাকবে? সকল প্রকার সম্পত্তি থাকবে, সকল প্রকার ব্যয় থাকবে। আর মোট ক্রেডিট সাইড মানে ক্রেডিট পাশে কি কি থাকবে? মালিকানা সত্ত্বেও যত আইটেম আছে সকল প্রকার দায় থাকবে এবং সকল প্রকার আয় এবং আয়ের উৎসগুলি এখানে থাকবে। এই হচ্ছে রেওয়া মিলের বেসিক কনসেপ্ট, যে ডেবিট পাশে কি থাকবে, ক্রেডিট পাশে কি থাকবে। ওই শর্টকাটের সূত্র দিয়ে যদি আমরা বুঝতে চাই অমুক মানে অমুক, এই লাইন মানে এইটা, তো এটা একটু ঝামেলার মনে হতে পারে। তো চলো আমরা একটু বেসিক্যালি জিনিসটা শেখার চেষ্টা করি। রেওয়া মিল করার উদ্দেশ্য হচ্ছে সকল প্রকার ডেবিট এবং সকল প্রকার ক্রেডিট সমান কিনা তা যাচাই করা, এবং এই দুই দিকের যোগফল যখন সমান হবে তখন আমরা বুঝবো যে রেওয়া মিলের যে সুনিশ্চিত বা যথার্থতা, মানে রেওয়া মিলটা সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে। তবে এর মধ্যে অনেক ধরনের ভুল থাকে যেগুলোর কারণেও রেওয়া মিল মিলে যায়। সো এই সকল কিছু ভুলের ডিটেলস আমরা জানবো। এই যে এখানে কি কি ভুল রেওয়া মিলে থাকে? বাদ পড়ার ভুল থাকে, লেখার ভুল থাকে, টাকার অঙ্কের ভুল থাকে, খতিয়ান উদ্দীপ্ত নির্ণয়ে ভুল থাকে। খতিয়ান ভুল কি সেটা আমরা জানি। টাকার অঙ্কের ভুল কি হয় সেটাও কিন্তু আমরা এতদিন ধরে ক্লাস করতেছি, আমরা বলতেছি যে টাকার অঙ্ক যদি ওলট পালট লেখো তাহলে এটা হচ্ছে টাকার অঙ্কের ভুল হবে। লেখার ভুল হতে পারে, ডেবিটটাকে ক্রেডিট লেখা হতে পারে, ক্রেডিটটাকে লেখা হতে পারে ডেবিট হতে পারে, ক্রয়কে বিক্রয়ের সাথে তালিকাভুক্ত করা হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের ভুল থাকে। তবে সচরাচর রেওয়া মিলে ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে, লেখার যে ভুলটা থাকে এইটাই বেশিরভাগ হয় সবার ক্ষেত্রে। আমার ক্ষেত্রেও হয়েছে, তোমাদের ক্ষেত্রেও এটাই হওয়ার সম্ভাবনা আছে। চলো আমরা একটা অঙ্কে যাই। এর আগে তোমরা এই বিবরণগুলি একটু পড়ে নিবা, কিভাবে রেওয়া মিলের শুদ্ধ করা যায়, কিভাবে রেওয়া মিলের ভুল নির্ণয় করা যায়, রেওয়া মিলে কত ধরনের ভুল থাকে। যদিও এই নিয়মগুলো পড়ার মাধ্যমে প্র্যাকটিক্যালি রেওয়া মিলের ভুল নির্ণয় করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি একটা অঙ্ক থেকেই করার চেষ্টা করি। এই রকম একটা প্রশ্ন থাকবে, যেমন উদাহরণ 2টা নিয়ে আমি কথা বলি। মেসার্স মুক্তা ট্রেডার্সের নিম্নলিখিত উদ্বৃত্ত সমূহ হতে 2017 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল তৈরি করো। এই ধরনের একটা ছকের মধ্যে এই টাকার পরিমাণ সহকারে এই এন্ট্রিগুলো থাকতে পারে, কিংবা ছক নাও থাকতে পারে, ডাইরেক্ট লেখাও থাকতে পারে, কিংবা ডেবিট ক্রেডিট দিয়েও এরকম ছক মানে লেখাগুলি থাকতে পারে। কিন্তু ওই ডেবিট ক্রেডিটের মধ্যে তারা মানে যেই এন্ট্রিগুলো উল্টাপাল্টা করে লিখে রাখবে আর কি, ভুল লিখে রাখবে। তো তা তোমাকে সঠিক করে এগুলা রেওয়া মিল তুমি যখন করবে তখন সঠিকভাবে বসাতে হবে। মানে তারা একটা ভুল রেওয়া মিল দিয়ে দিবে, তোমাকে সেটা ঠিক করতে হবে। এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো আমরা যে ডেবিট ক্রেডিটের যে পাল্লাটা দেখছিলাম ওইখানে কি ছিল? সকল প্রকার খরচ ছিল ডেবিট এবং সকল প্রকার সম্পদ ছিল ডেবিট। আর ক্রেডিট পাশে কি ছিল? সকল প্রকার দায়, মালিকানা সত্ত্বের আইটেমগুলো এবং কি আয়ের যেই আইটেমগুলো সেগুলো। সো এখানে দেখো এখানে কি আছে? মূলধন। মূলধন কোথায় যাবে? দায় সাইডে। সো মূলধন কি হবে? রেওয়া মিলের ক্ষেত্রে যাবে ক্রেডিট। আর রেওয়া মিলের ক্ষেত্রে কি সবসময় মজুদ পণ্য। মজুদ পণ্য বলতে কি বোঝায়? একটা কারবার যখন পরিচালনা করা হয় বা চালনা করা হয়, তো বছরের শুরুতে মানে নতুন একটা বছরের শুরুতে আগের বছরের কিছু মালামাল থাকতে পারে, কাঁচামাল। সো ওইটা হচ্ছে ওই বছরের জন্য প্রারম্ভিক মজুদ পণ্য। আবার ওই বছরের শেষে কিছু কাঁচামাল থেকে যেতে পারে যেগুলো ওই বছরের জন্য সমাপনী মজুদ পণ্য বলে উল্লেখিত হয়। তবে রেওয়া মিলের ক্ষেত্রে আমরা সবসময় প্রারম্ভিক মজুদ পণ্য নিব, সমাপনী মজুদ পণ্য দেওয়া থাকলে আমরা সেটাকে নিব না। একটি কারণ ব্যতীত, সেটা হচ্ছে যদি সমন্বিত ক্রয় লেখা থাকে, আমাদের এই যে এন্ট্রিগুলো আছে এখানে যদি সমন্বিত ক্রয় লেখা থাকে তাহলে আমরা
সমাপনী মজুদ পণ্যকে নিব, প্রারম্ভিক মজুদ পণ্যকে নিব না। ঠিক আছে, এটা মনে রাখবে। যাই হোক, আমরা যাই। সো মূলধন নিব আমরা, মজুদ পণ্যকে আমরা নিব, বিক্রয়কে আমরা নিব, গ্যাস পানি নিব, ভূমি দালান কোঠা নিব, মজুরি খরচ সকল প্রকার ব্যয় কোথায় ছিল ডেবিটে, ভূমি দালান কোঠা সকল প্রকার সম্পত্তি কি ডেবিটে, গ্যাস ও পানি এটা কি সকল প্রকার ব্যয় ডেবিট, বিক্রয় কি আয়ের উৎস, সো এটা কি ক্রেডিট, মজুরি খরচ একটা ব্যয় ডেবিট, দেনাদার ডেবিট, কমিশন ডেবিট, যন্ত্রপাতি সম্পত্তি ডেবিট, পরিবহন খরচ ডেবিট, অবচয় ডেবিট, ভাড়া প্রাপ্তি আয় হচ্ছে ক্রেডিট, যে কোনো প্রকার প্রাপ্তি ক্রেডিট, বেতন খরচ ডেবিট, বিমা সেলামি ডেবিট ফেরত বা কি আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। সো রেওমিলের ক্ষেত্রে ক্রয় হচ্ছে ডেবিট, বিক্রয় হচ্ছে ক্রেডিট। মনে রাখবে, ক্রয় হচ্ছে ডেবিট, বিক্রয় হচ্ছে ক্রেডিট। বিক্রয় হচ্ছে আয়ের যেই উৎসটা থাকে সেটার বিক্রয়ের মাধ্যমে হয়, আর ক্রয় হচ্ছে একটি ব্যয়ের উৎস। সো ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট, বিক্রয় ফেরত হবে ডেবিট, মানে উল্টা হবে। সো ক্রয় যেহেতু ডেবিট, বিক্রয় ক্রেডিট, সো ক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত ক্রেডিট। এখানে আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কি হবে? দেখো ডেবিট, এই যে আন্তঃফেরত, বিক্রয় ফেরত কি ডেবিট। প্রদেয় বিল, যেই বিল দায় সকল প্রকার দায় হচ্ছে ক্রেডিট। প্রদেয় বিল ক্রেডিট সাইডে যাবে, 4000 টাকা দিতে হবে। পাওনাদার দায় ক্রেডিট পাশে যাবে। বই ফেরত বা ক্রয় ফেরত একই কথা, যেহেতু ক্রয় ডেবিট, সো ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট। সো বই ফেরত ক্রয় ফেরত একই কথা, বই ফেরত ক্রেডিট। ব্যাংক চার্জ খরচ ডেবিট 3370, যে কোনো প্রকার প্রাপ্তি কি ক্রেডিট। আয়ের উৎস সব ক্রেডিট। সো বাট্টা প্রাপ্তি, বাট্টা পাইছি, আয়ের উৎস 120 টাকা ক্রেডিট। একটা কথা মাথায় রাখবে, যে কোনো প্রকার সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাটা সঞ্চিতি ছাড়া। সেটা লিখলেও হয়, না লিখলেও হয়, তবে ডেবিট দিকে লিখলে ভালো। তো এই রেওমিলটা করার জন্য বিভিন্ন রকম টেকনিকের সাহায্য মানুষ নেয়, বিভিন্ন শর্টকাট, যে সরেও দিয়ে তারপরে দিয়ে, তো ওইভাবেও শিখতে পারো। তবে আমি মনে করি বেসিকভাবে শিখলে ভালো। আমি যেটা বললাম সেটা হচ্ছে বেসিক ডেবিট ক্রেডিটের উপর বেস করে, মানে ভিত্তি করে। তো এইভাবে যদি করো তোমাদের সমস্যা হবে না, রেওমিল করতে পারবে। এছাড়াও রেওমিলের অঙ্কের সাথে আরও কয়েকটা জিনিস সবসময় প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় প্রাপ্তি। এই আলাদা আলাদা করে এগুলো নির্ণয় করো। তো এই মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো, মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলো, এগুলো জানতে হলে লেনদেন অধ্যায়টা ভালো করে পড়তে হবে, যে কোনগুলো মুনাফা জাতীয় প্রাপ্তি, কোনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি, লেনদেন যেগুলি আছে। সো এই লেনদেনগুলো আইডেন্টিফাই করার পরে তোমাকে এই যে কোনটা কোন ধরনের লেনদেন সেটা তোমাকে জানতে হবে। তো রেওমিলের যেই ছকটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথমে ক্রমিক নাম থাকবে, তারপরে থাকবে হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠার নামে একটি ঘর থাকে, ডেবিট টাকা থাকে, ক্রেডিট টাকা থাকে। আবার রেওমিলে আরেকটা গুরুত্বপূর্ণ দফা হচ্ছে বা মানে আইটেম হচ্ছে অনিশ্চিত হিসাব। এখন দেখা গেল রেওমিল করলা, সবার শেষে কি হইলো, এক পাশে টাকা যত হয়েছে আরেক পাশে কিছুটা কম হয়েছে। সো যেই পাশে কম হবে ওই পাশে অনিশ্চিত হিসাব নামে তত টাকা লেখা রেওমিল সমান করে মিলাই দিতে হবে। কখনোই কিন্তু এই কাজ করা যাবে না যে এক পাশ সমান হয়েছে আরেক পাশ সমান হয়নি, এইভাবে ওইটাই লিখে দিলাম যে এক পাশে হয়েছে 30,000 আরেক পাশে হয়েছে 25,000, লিখে দাগ টেনে দিছি শেষে, এই যে দাগ টেনে দিব মোটের লিখে, এরকমটা কখনোই করবে না। দুই পাশ সমান করেই দাগ টানতে হবে। আর এখানে এই যে যেই পাশে কম হবে অনিশ্চিত হিসাব নামে একটি এন্ট্রি তোমরা লিখে দিবে। এই হচ্ছে রেওমিলের বেসিক কনসেপ্ট। রেওমিল কি? রেওমিল হচ্ছে সকল প্রকার যে সম্পত্তি, ব্যয় এবং দায়, মালিকানা সত্ত্ব, আয়ের উৎসগুলোকে ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে আলাদা করে